মোগলটোলা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিনা বসাক, সহকারী শিক্ষক, মোগলটোলা মাধ্যমিক বিদ্যালয়, মুক্তাগাছা, ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আমিও তোমাদের আশীর্বাদে দোয়ায় ভালো আছি। চলো আমি তোমাদের আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে নবম শ্রেণীর ক্লাস নিতে যাচ্ছি। আজকের পাঠের বিষয় হচ্ছে রাষ্ট্র, নাগরিকতা ও আইন। আমি এর আগে তোমাদের দুটো ক্লাস নিয়েছিলাম, রাষ্ট্র, নাগরিকতা এবং আইন সম্পর্কে। তোমাদের মনে আছে বন্ধুরা যে রাষ্ট্র কি, রাষ্ট্রের উপাদানগুলো কি কি, তারপর রাষ্ট্র কিভাবে গঠিত হয়? আমরা আজকে সেই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে নাগরিক। নাগরিক। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে নাগরিক সম্পর্কে আমরা আলোচনা করব। নাগরিকের ধারণা, নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য। তাহলে আজকের পাঠের বিষয়টা কি? নাগরিক। তোমরা কেউ বলতে পারবে নাগরিক কি? তোমরা কেউ বলতে পারবে নাগরিক কি? যারা কি করে নগর রাষ্ট্রে বসবাস করে তারাই হচ্ছে নাগরিক। যেমন আমরা বাংলাদেশে বসবাস করি, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। তাহলে আমরা নাগরিক, এই নাগরিক হিসেবে আমাদের কি আছে? অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। এই দায়িত্ব কর্তব্যগুলো যেমন আমাদের পালন করতে হয়, তেমনি রাষ্ট্র আমাদের তাদেরও অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আমাদের মৌলিক চাহিদা পূরণ করা, আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষা করা। তাহলে চলো আজকে আমরা নাগরিক সম্পর্কে জেনে নিই। রাষ্ট্র গঠনের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নাগরিক। যখন একটি রাষ্ট্র পূর্ণাঙ্গভাবে আত্মপ্রকাশ করে তখন সেই সমষ্টিকেই কি বলা হয়? নাগরিক বলা হয়। তাহলে রাষ্ট্র গঠনের একটা পূর্ব শর্তই আমরা রাষ্ট্রের উপাদান পড়েছিলাম না? রাষ্ট্রের উপাদান কয়টি তোমাদের মনে আছে? জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, তারপর সরকার এবং সার্বভৌমত্ব। রাষ্ট্রের উপাদানগুলো, তাহলে প্রথম উপাদান হচ্ছে জনসমষ্টি। যখন একটি রাষ্ট্র পূর্ণাঙ্গভাবে আত্মপ্রকাশ করে তখন সেই জনসমষ্টিকেই বলা হয় নাগরিক। রাষ্ট্রের সঙ্গে এই নাগরিকের সম্পর্ক নিবিড়ভাবে জড়িত। রাষ্ট্রে নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য জ্ঞানের উপর রাষ্ট্র কার্যক্রম। আমাদের যে দেশের নাগরিকের যত বেশি অভিজ্ঞতা সম্পূর্ণ, জ্ঞান সম্পূর্ণ এবং ভালো সুনাগরিক থাকে, সেই রাষ্ট্র তত বেশি থাকে? উন্নত থাকে। নাগরিকের দায়িত্ব কর্তব্য এবং কিভাবে সুনাগরিক হওয়া যায় তা অবশ্যই আমাদের জানতে হবে। তাহলে রাষ্ট্রের নাগরিকের দায়িত্ব, কর্তব্য এবং কিভাবে সুনাগরিক হওয়া যায় তা আমরা জানব। ল্যাটিন শব্দ সিভিক্স, তোমরা জানো নিশ্চয়ই। সিভিক্স, CIVIS, ল্যাটিন শব্দ CIVICS, সিভিক্স। তাহলে আমরা কি জানলাম? এটা একটা সিভিক্সটা হচ্ছে ল্যাটিন শব্দ। এটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ। এই শব্দ থেকে আমরা সিটিজেন, সিভিক্স থেকে আমরা কি পাই? সিটিজেন, CIZTN, যার অর্থ হচ্ছে নাগরিক। পৌরনীতি পাঠের মূল বিষয়ই হচ্ছে রাষ্ট্র এবং নাগরিক।
সাধারণত নাগরিক শব্দটি দ্বারা নগরে বসবাসরত জনসমষ্টিকে বোঝায়। নাগরিক বলতে আমরা কি বুঝি? যে একটা নগরে বসবাসরত জনসমষ্টি হচ্ছে নাগরিক। এই যে নাগরিক এ সম্পর্কে কিন্তু বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। এরিস্টটল নাগরিকের সংজ্ঞায় বলেছেন, সেই ব্যক্তি নাগরিক যে নগর রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে এবং শাসন কাজে যারা জড়িত থাকে। তাহলে বুঝতে পারছো এরিস্টটল কি বলেছিলেন? যে সেই ব্যক্তি নাগরিক যে রাষ্ট্রের সাথে সরাসরি শাসন কাজের সাথে জড়িত এবং রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে। কিন্তু আসলে কি তাই? না। তারপর বিভিন্নভাবে রাষ্ট্রের নাগরিকের সংজ্ঞাগুলো আবার কি হয়েছে পরিপুষ্ট বা ধারণা হয়েছে। তিনি রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল তিনি তার ধারণায় অধিকাংশ জনগণকে নাগরিক হিসেবে অন্তর্ভুক্ত করেননি। তার মতে অধিকাংশের যথাযথভাবে নাগরিক অধিকার তিনি মনে করেন যে সবাই নাগরিকের অধিকার কি করতে পারবে না, প্রয়োগ করার মতো সামর্থ্য নেই বা অফুরন্ত সময়ও নেই। গ্রিক নগর রাষ্ট্রে এর জন্য কি হয়েছে, এই এরিস্টটলের মত অনুযায়ী গ্রিক নগর রাষ্ট্রে কিন্তু কি দাস এবং নারীদের নাগরিক অধিকার থেকে তারা বঞ্চিত। তারা কোনো রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে পারে না। কিন্তু আমাদের দেশে কি তাই? না বন্ধুরা, আমাদের দেশে বসবাসরত জনগণই কি নাগরিক বলে বিবেচিত। বর্তমানে নগর রাষ্ট্রের স্থলে জাতীয় রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। আধুনিক রাষ্ট্রসমূহ আয়তনে অনেক বড়, এখানে জনসংখ্যাও বেশি এবং নাগরিক সুবিধা সমূহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সকলেই ভোগ করি। আধুনিক রাষ্ট্রের মধ্যে কিন্তু কি হয়েছে, পরিবর্তন আসছে। যেমন আধুনিক রাষ্ট্র কি আয়তনে অনেক বড় এবং জনগণও অনেক বেশি এবং এই যে রাষ্ট্রের বা নাগরিকরা কি ধরনের সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করে। কিন্তু এত বিশাল জনসমষ্টিকে সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ করতে দেওয়া যায় না বা অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। আমরা যদি সবাই শাসন কার্যে অংশগ্রহণ করি তাহলে কি হবে, বিশৃঙ্খলার সৃষ্টি হবে। তাই নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে জনগণের শাসন কার্যে প্রত্যক্ষভাবে অংশগ্রহণের স্থলে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন এবং যারা রাষ্ট্রের রাজনৈতিক ও অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করেন এই মাপকাঠিতেই নাগরিকের ধরা হয়েছে। আধুনিক ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড জে লাস্কি তার সংজ্ঞা অনুযায়ী যে ব্যক্তি রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে তিনি হচ্ছেন নাগরিক। তাহলে ব্রিটিশ একজন রাষ্ট্রবিজ্ঞানী খুব সুন্দর একটা সংজ্ঞা প্রদান করেছেন। তিনি বলছেন যারা রাষ্ট্রে কি সুযোগ সুবিধা ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে তারাই হচ্ছে নাগরিক। দেখো আরেকজন রাষ্ট্রবিজ্ঞানী কি অধ্যাপক গ্যাটেল কি বলেন? গ্যাটেল বলেন নাগরিক হচ্ছে রাজনৈতিক সমাজে সেসব সদস্য যারা উক্ত সমাজের প্রতি কর্তব্য পালনে বাধ্য থাকেন এবং সমাজ থেকে সকল প্রকার সুযোগ সুবিধা লাভের অধিকারী হন। তাহলে অধ্যাপক গ্যাটেল কি বলছে, নাগরিক হচ্ছে রাজনৈতিক সমাজের সেসব সদস্য যারা উক্ত সমাজের প্রতি কর্তব্য পালনে বাধ্য থাকেন এবং সমাজ থেকে আমরা প্রত্যেকেই একটা সমাজে বসবাস করি। এখন এই সমাজের প্রতি আমাদের
কর্তব্য রয়েছে। এবং অধ্যাপক গ্যাটেল কিন্তু জোর দিয়েছেন যে অবশ্যই সমাজে বসবাসকারী জনগণকে কি সমাজের প্রতি তার দায়িত্ব আছে এবং কর্তব্য রয়েছে, এগুলি অবশ্যই কি করতে হবে, নাগরিক হতে গেলে পালন করতে হবে। তাহলে তোমরা বন্ধুরা বুঝতে পারছো নাগরিক কি? যারা নাগরিক হচ্ছে সেই সমস্ত জনগণ যারা নগর রাষ্ট্রে বসবাস করে এবং কি নগরের বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে এবং তারা তাদের দায়িত্ব এবং কর্তব্য পালন করে। একজন নাগরিক হিসেবে তাকে অবশ্যই রাষ্ট্রের আইন, সংবিধান এবং অন্যান্য রাষ্ট্রের নির্দেশের প্রতি কি করতে হবে, আনুগত্য প্রদর্শন করতে হবে। রাষ্ট্রের কল্যাণ সাধনে নিজের কর্মের মাধ্যমে ভূমিকা রাখেন এবং রাষ্ট্র কর্তৃক বন্টনকৃত সকল সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অধিকার ভোগ করেন। রাষ্ট্রের নাগরিক হিসেবে সকলেই সমান। বর্তমানে নারী পুরুষ ধর্ম গোত্র নির্বিশেষে সকলেই নাগরিকত্ব অর্জন করতে পারে। আমাদের দেশে কি শুধু পুরুষরাই নাগরিক হবে এমন কোনো কথা নয়, কিংবা শুধু ধনী ব্যক্তিরা নাগরিক হবে এমন কোনো কথা নয়, কিংবা শুধু যারা প্রতিনিধিত্ব করবেন তারাই নাগরিক হবেন তাও না। তাহলে রাষ্ট্রে বসবাসকারী সকল জনগণই কি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলেই রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করতে পারে। আমরা এখন কি জানলাম যে নাগরিক কি, নাগরিকের বলতে আমরা কি বুঝি। এখন অবশ্যই আমরা কি জানবো, নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য। এই যে আমরা রাষ্ট্রের নাগরিকের কথা বললাম, তাহলে অবশ্যই রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। তাহলে চলো আমরা নাগরিকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে জেনে নিই। নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য। রাষ্ট্র যেমন নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা এবং রাষ্ট্র যেমন নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা এবং অধিকার দিয়ে থাকে, তেমনি রাষ্ট্রের প্রতিও নাগরিকদের কি আছে, কতগুলো দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। অধিকার ও কর্তব্য পরস্পর কি সম্পূরক এবং একে অপরের পরিপূরক। নাগরিকদের উল্লেখযোগ্য দায়িত্ব ও কর্তব্য সমূহ। নাগরিকের প্রধান কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন। আমি যদি রাষ্ট্রের প্রতি আনুগত্য না প্রদর্শন করি তাহলে অবশ্যই আমি একজন সুনাগরিক হব না। অর্থাৎ রাষ্ট্রের নির্দেশ মেনে চলা, কারণ রাষ্ট্র কর্তৃক আমাদের কি কিছু বিধিনিষেধ রয়েছে, এগুলি অবশ্যই আমাদের পালন করতে হবে। রাষ্ট্রের নিরাপত্তা, অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। আমরা কি স্বাধীন দেশের নাগরিক এবং স্বাধীন দেশের নাগরিক হিসেবে অবশ্যই আমাদের স্বাধীনতা রক্ষা করা প্রয়োজন। অবশ্যই আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে নাগরিককে সর্বদাই সজাগ থাকতে হবে এবং চরম ত্যাগের জন্য প্রস্তুত হতে হবে। রাষ্ট্রে আমাদের কি আছে, প্রচলিত কিছু আইন আছে না, আইন অমান্য করলে আমাদের কি হয়, শাস্তি পেতে হয়। তাহলে রাষ্ট্রের আইন ও সংবিধান মেনে চলা এবং আইনের প্রতি সম্মান দেখানো নাগরিকের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য।
কেউ আইন অমান্য করলে কিংবা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে তার জন্য কি শাস্তির বিধান রয়েছে। যেমন তোমাদের কি তোমরা একটা শ্রেণীতে, যেমন তোমরা নবম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের কি স্কুলের কিছু নিয়ম কানুন আছে না? তুমি কি ক্লাস থেকে যখন ইচ্ছা বের হতে পারবে কিংবা ক্লাসে যখন খুশি ঢুকতে হবে। যদি এই ধরনের স্কুল কর্তৃক নিয়ম কানুন মেনে না চলো, তাহলে তোমাদের কি পেতে হয়? শাস্তি পেতে হয়। তেমনি রাষ্ট্রের নাগরিক হিসেবেও যদি আমরা এই ধরনের নিয়ম কানুন না মানি, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? শাস্তি পেতে হবে। তাই সুষ্ঠু জীবনযাপন ও শান্তি রক্ষার প্রত্যেক নাগরিককেই আইন মেনে চলতে হবে। সততা সততার সাথে এবং বিবেচনার সাথে ভোট প্রদান করা নাগরিকের কি বললাম যে ভোট আমরা কি নির্বাচন করি না? তোমাদেরও কি কিছুদিন আগে তোমাদের স্কুলে ক্যাবিনেট নির্বাচন হয়েছে। তোমরা ওইখানে তোমাদের নিজস্ব মতামত প্রকাশ করেছ এবং একজন প্রতিনিধিও নির্বাচিত করেছ। তেমনি রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার জন্য আমাদের কি করতে হয়? প্রতিনিধি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করার জন্য আমাদের কি করতে হয়? নির্বাচনের ব্যবস্থা রয়েছে এবং ভোট প্রদান করা, সেই ক্ষেত্রে সততা প্রদর্শন করা, এটা কি নির্বাচনের একটি প্রধান অংশ। এবং আমরা কি রাষ্ট্রের নাগরিক হিসেবে ভোট প্রদান করা একটি দায়িত্ব এবং কর্তব্য। রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস নাগরিকদের প্রত্যয় কর এবং খাজনা প্রদান করা। রাষ্ট্র, আমি তোমাদের এর আগে সরকারি আয়ের উৎস সমূহ পড়িয়েছিলাম। এখানে তোমাদের পড়িয়েছিলাম কি আমরা রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকটা জিনিসের উপর রাজস্ব কি আছে? সরকারের রাজস্ব আয় আছে এবং এই আয়ের ক্ষেত্রে আমাদের কর এবং খাজনা কি করতে হয়? দিতে হয়। রাষ্ট্রের প্রশাসনিক প্রতিরক্ষা এবং উন্নয়নমূলক কাজ সম্পাদনের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। নাগরিকদের যথাসময়ে কর প্রদান করাও রাষ্ট্রীয় কাজে সহযোগিতা করতে হবে। তাহলে আমাদের অবশ্যই কর প্রদান করতে হবে এবং রাষ্ট্রীয় কাজে সহযোগিতা করতে হবে। রাষ্ট্রের অর্পিত দায়িত্ব অর্থাৎ রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য করাও নাগরিকের কর্তব্য। সরকার গৃহীত যে কোনো কাজই জনগণের কাজ। নাগরিকদের সততা, কাজে একাগ্রতা ও নিষ্ঠার উপর সরকারের সফলতা এবং উন্নতি নির্ভর করে। প্রতিটি শিশুই রাষ্ট্রের কি নাগরিক। পিতামাতা তার অভিভাবক হিসেবে কাজ করেন, কিন্তু সন্তানদের জীবন রক্ষার জন্য আমাদের কি করে? রাষ্ট্র বিভিন্ন ধরনের প্রতিষেধক সুস্থ সবল রাখা এবং নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে পাঠানো পিতামাতার দায়িত্ব। এতে করে সন্তান সুশিক্ষায় শিক্ষিত হতে পারে এবং সুনাগরিক হিসেবেও গড়ে উঠতে পারে। প্রত্যেক নাগরিককে অবশ্যই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। নিজস্ব সংস্কৃতি, রাষ্ট্রীয় অর্জন ও সফলতা এবং সবসময়ই দেশের মঙ্গল কামনা করতে হবে। জাতীয় সঙ্গীত আমরা কি প্রতিদিনই কি অ্যাসেম্বলিতে
বা প্রাত্যহিক সমাবেশে আমরা কি করি? আমরা শ্রদ্ধার সাথে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। তাহলে এই যে জাতীয় সঙ্গীত, জাতীয় ইতিহাস, বীর ও মনীষীদের অবদানকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে হবে। প্রত্যেক নাগরিক একে অপরকে সহ্য করতে হবে, ক্ষমতা থাকতে হবে। ভিন্ন সংস্কৃতির প্রতিও শ্রদ্ধাশীল হতে হবে, ভিন্ন মত মূল্যায়ন করতে হবে এবং জাতীয় সংহতিও এই ধরনের যদি মনোভাব থাকে তাহলে জাতীয় সংহতি